আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আবি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জ্বালানির দামের পর ডিজেল চালিত গণপরিবহনের ভাড়া কিলোমিটারে 11 পয়সা বাড়ালো সরকার, মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, বিএনপির প্রধান পরীক্ষা ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন, আওয়ামী লীগ ও বাংলাদেশ ভারত সম্পর্কে সমীকরণে সতর্কতার পরামর্শ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 16 জেলার 152টি আসনে ভোট গ্রহণ চলছে। তৃণমূল, কংগ্রেস ও বিজেপির মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস। জীবন ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ দেশের পাহাড়ি ছড়াগুলো, বনভূমি ধ্বংস সহ নানা কারণে হুমকিতে ছড়ার জীববৈচিত্র্য। সুনামগঞ্জে বৃষ্টিতে হাওরের নিচু এলাকায় পানি জমে তলিয়ে যাচ্ছে কাঁচা ধান, শ্রমিক সংকট ও যান্ত্রিক সীমাবদ্ধতায় দুশ্চিন্তায় কৃষক। এবং চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ নিউজিল্যান্ড, কিউই বোলারদের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে টিম টাইগার্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। ব্রাসেলস ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের প্রতিবেদনে বলেছে, ক্ষমতা গ্রহণের পরপরই বিএনপি সরকারের সামনে পাহাড় সম চ্যালেঞ্জ দেখা দিয়েছে। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, সুশাসন নিশ্চিত করা এবং জটিল আন্তর্জাতিক মেরুকরণ সামাল দেওয়া এখন বিএনপির প্রধান পরীক্ষা। ক্রাইসিস গ্রুপ বলছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন সমীকরণ মেলাতে হবে অত্যন্ত সতর্কতার সাথে। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। সহিংসতা ও অস্থিতিশীলতার আশঙ্কা থাকলেও দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। গণ অভ্যুত্থানের পর নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসেছে বিএনপি। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যতটা শান্তিপূর্ণ ছিল, বিএনপি সরকারের সামনের পথ ততটা সহজ নয় বলে সতর্ক করেছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ। গণমাধ্যমে পাঠানো ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতি। বিশেষ করে মধ্যপ্রাচ্য ইরান সংঘাতের প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ পড়ার আশঙ্কা রয়েছে, যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের জীবনযাত্রায়। সরকারের টিকে থাকা এবং জনসমর্থন ধরে রাখার অনেকাংশে নির্ভর করছে এই অর্থনীতি পরিস্থিতি সামাল দেওয়ার উপর, বলছে সংস্থাটি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। সংবিধানে বড় ধরনের পরিবর্তন ও সুশাসন নিশ্চিত করার এই প্রক্রিয়ায় রাজনৈতিক প্রতিপক্ষের সাথে সংঘাত এড়িয়ে চলাই হবে সরকারের বুদ্ধিমানের কাজ। ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের যে ঐতিহাসিক ভূমিকা, তাতে দলটির উপর দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। প্রতিবেদনে গুরুত্ব দিয়ে বলা হয়েছে, নয়াদিল্লির উচিত তাদের প্রভাবকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের নেতৃত্বকে পথে এনে পরিচালিত করা, যাতে তারা ভবিষ্যতে একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ধারায় রাজনীতিতে ফিরতে পারে। ক্রাইসিস গ্রুপের মতে ভারতের সাথে সম্পর্ক মেরামত করা বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। তবে দিল্লির সাথে ঘনিষ্ঠতা বাড়াতে গিয়ে চীন বা যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে ভারসাম্যের কূটনীতি বজায় রাখা হবে এক বিশাল চ্যালেঞ্জ। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। 13 বছরেও আলোচিত রানা প্লাজা হত্যা মামলার বিচার হয়নি। গুরুত্বপূর্ণ সাক্ষীরা সাক্ষ্য না দেওয়ায় এ মামলার বিচার প্রক্রিয়া গতি পাচ্ছে না। 30 এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণ শেষে প্রয়োজনের সাক্ষী তালিকা সংক্ষেপ করে মামলাটি দ্রুত নিষ্পত্তির পরিকল্পনার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এখনও বিচার প্রক্রিয়া শেষ না হওয়ায় রাষ্ট্রীয় অবহেলাকে দায়ী করছেন ক্ষতিগ্রস্তরা। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা, সাভারের রানা প্লাজা ধসে প্রাণ হারান 1136 জন, পঙ্গু হন শত শত শ্রমিক। 13 বছর ধরে 2013 সালের ভয়ঙ্কর এপ্রিলের কষ্ট বয়ে বেড়াচ্ছেন নিহতদের স্বজন ও আহতরা। আহতদের একজন মানিকগঞ্জের মাহমুদুল হাসান হৃদয়। মেরুদণ্ড ভাঙায় আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি। মেরুদণ্ড ভাঙা, বুকের পাঁজর ভাঙা, মাথায় আঘাত আর শরীরে বিভিন্ন অঙ্গে আঘাত লাগছে। এখনো পায়ের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা আছে। আমরা ন্যায় বিচার চাই। এটা আগাচ্ছে না কেন, এটা রাষ্ট্র দায়ী।
যে সরকার আসে আমরা ন্যায় বিচার পাই না। রানা প্লাজা হত্যা মামলার ৪১ আসামির মধ্যে কারাগারে আছেন শুধু ভবন মালিক সোহেল রানা। মারা যাওয়া ৩ আসামি ছাড়া বাকিরা জামিনে ও পলাতক আছেন। এ পর্যন্ত ৫৯৪ সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন ১৪৫ জন। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আশা, সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আটকে থাকা মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৮ম আদালতে পাঠানোয় দ্রুত নিষ্পত্তির পথ তৈরি হয়েছে। তদন্ত করেছে তাদের মধ্যে যেহেতু অধিকাংশ সাক্ষী উপস্থিত হয়েছে, কাজেই এখন আমাদের দরকার হইল কয়েকজন ডাক্তার আছে পোস্টমর্টেম করছে, যেসব ম্যাজিস্ট্রেট এই মামলার আসামিদের অথবা সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করছে তাদের দরকার হবে। ৩০ তারিখের পরে 2টা ডেট আমরা নিব সাক্ষীর জন্য। যদি এর মধ্যে সাক্ষী না আসে তাহলে মামলা আমরাই প্রসিকিউশনের তরফ থেকে মামলা ক্লোজ করার জন্য প্রার্থনা জানাবো এবং মামলাটি আর্গুমেন্টের জন্য আমরা প্রস্তুতি নেব। আমি মনে করি খুব অল্প সময়ের ভিতরেই সবগুলা কার্য আমরা সম্পন্ন করতে পারব। রাষ্ট্রপক্ষের আইনজীবী আশা দেখালেও ন্যায় বিচার নিয়ে সংশয়ে রানা প্লাজা দুর্ঘটনার ভুক্তভোগীরা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে দেখবেন ইরান যুদ্ধের ৫৫তম দিন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি রোববার শেষ হচ্ছে বলে ইসরায়েলকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শান্তি আলোচনা আবারও শুরু না হওয়ায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আরও জোরদার করার অংশ হিসেবে ইরানের ৩টি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী থেকে লাইবেরিয়া ও পানামার 2টি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে ইরানের নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংলাপের পথে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি লঙ্ঘন, অবরোধ এবং হুমকি প্রধান বাধা বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় এক নারী সাংবাদিক সহ 5 জন নিহত হয়েছেন। এবার অন্যান্য সংবাদ। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার পাহাড়ি অঞ্চলে রয়েছে অসংখ্য ঝর্ণা নির্ভর জলধারা, যেগুলো পাহাড়ি ছড়া হিসেবে পরিচিত। এসব পাহাড়ি ছড়া শুধু জীববৈচিত্র্যকে আশ্রয় দিচ্ছে না, বরং মানুষের জীবন ও পরিবেশের জন্য অপরিহার্য। তবে বনভূমি ধ্বংস করা সহ নানা কারণে পাহাড়ি ছড়া নষ্ট হচ্ছে। এতে হুমকিতে পড়ছে ছড়ার জীববৈচিত্র্য। আফরোজা হাসির রিপোর্ট। শুনশান বনের মাঝে বয়ে চলা স্বচ্ছ জলধারা, দুপাশে সবুজ বন আর পাথরের উপর বয়ে যাওয়া টলটলে স্বচ্ছ জলের স্রোত যেন প্রকৃতির চিত্রপটে আঁকা ছবি। পাহাড়ি এসব ছড়া রয়েছে জটিল ও সমৃদ্ধ বাস্তুতন্ত্র। এটি শুধু পানির উৎসই নয়, বরং বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার প্রধান অবলম্বনও। নানা জাতের মাছ, চিংড়ি সহ ছড়ার পাড়ে পাথরের খাঁজে বাস করে কাঁকড়া, ঝিনুক, শামুক এবং বিভিন্ন প্রজাতির জলজ কীটপতঙ্গ। থাকে বগ, মাছরাঙা, বুলবুলি সহ নানা জাতের পাখি। পানি ও খাদ্যের জন্য ছড়ার উপর নির্ভরশীল মায়া হরিণ, বন্য শূকর, বেজি, মুখপোড়া হনুমান, বানর, উল্লুক সহ স্তন্যপায়ী প্রাণী। উভচর ও সরীসৃপ প্রাণীর আবাসস্থল এসব পাহাড়ি ছড়া। বর্ষায় ছড়ার দুই পারে জন্মায় ফার্ন, বেত, বাঁশ, বুনো আদা, বনফুল, অর্কিড, যা ছড়ার পরিবেশকে করে আরও বৈচিত্র্যময়। এসব ছড়া পাহাড়ি জনগোষ্ঠীর পানির অন্যতম উৎস। গৃহস্থালী কাজ, কৃষিকাজ, মাছ ধরা সবই এই ছড়ার উপর নির্ভরশীল।
তবে অপরিকল্পিত জুম চাষ, অবৈধ পাথর বা বালু উত্তোলনে ব্যাহত হচ্ছে ছড়ার পানি প্রবাহ, ধ্বংস হচ্ছে বাস্তুতন্ত্র। সংকট থেকে উত্তরণে বন পুনরুদ্ধার কার্যক্রম, আইন প্রয়োগ সহ সঠিক তদারকি ও গবেষণা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই। পাহাড়ি ছড়ার জীববৈচিত্র্য নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। মুরগির পর এবার বাড়ছে ডিমের দাম। 1 মাসের ব্যবধানে ডজনে ডিমের দাম 30 টাকা বেড়েছে। ডিমের আড়তদাররা বলছেন দাম বেড়ে যাওয়া যৌক্তিক। মুরগির ক্ষুদ্র খামার বন্ধ হয়ে যাওয়ার সাথে তেলের সংকটে অবস্থা বলে মন্তব্য করেছেন তারা। মাসরুর শাকিলের রিপোর্ট। সোনালী মুরগির দাম আগেই বেড়েছে। এবার সাধারণ মানুষের প্রোটিনের একমাত্র উৎস ডিমের দামও বেড়ে গেছে। 1 মাস আগেও যে ডিম খুচরা পর্যায়ে বিক্রি হতো ডজন 100 থেকে 110 টাকা, সেই ডিম এখন বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়। একালি নিচ্ছে যে দাম জিনিস কিনা সম্ভব, এখন খাইতে তো মন চায়, টাকার কারণে তো খাইতে পারতেছি না। ইনকাম সুস্থ বাড়ে নাই, দ্রব্যমূল্য মালের দাম বৃদ্ধি হলে তার ইনকাম বাড়ে না। ইনকাম তো আগেরটাই বা যাদের আছে তাদের নাই তো নাই। এটা আমরা 130 টাকা দর্জন বেচতেছি, গেছে সপ্তাহ 120 টাকা 115 টাকা এইভাবে বেচছি। রাজধানীর ডিমের সবচেয়ে বড় পাইকারি আড়ত কারওয়ান বাজারের বিক্রেতারা অবশ্য এই দাম বৃদ্ধি যৌক্তিকই বলছেন। 60 টাকা 20 পয়সা 30 পয়সা ডিম বেচা তো খামারি খাদ্যের টাকাই হয় নাই। এখন আজকে 2 সপ্তাহ ধরে এই ডিম 8 টাকার উপরে উঠছে, একটু বাড়ছে, আবার হয়তো বা কমে যাবে। ট্রান্সপোর্টের কারণে দেখা গেছে আপনার যে কন্টিনিউ যে মার্কেটে আসতো, মার্কেট নিয়ে তো কথা, এখানে তো সারা মার্কেট নিয়ে কথা। অনেকে দেখা গেছে গাড়ি পাঠাইছে, রাস্তার ভিতরে তেলের জন্য হাওয়া ঢুকে গেছে, গাড়িতে আসতেছে না। কিন্তু সরকারের এদিকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত, বিশেষ করে কাঁচামালগুলো যেন ক্যারিংগুলো ঠিকমতো হয়, মানে দিলের জন্য ঠিকমতো পায়, এই জিনিসটা করা উচিত। কোবাল থেকে যে বাজার বিভিন্ন ফার্মাররা পাইছে, ফার্মাররা লাভবান না, লসে আছে। যার জন্য মিনিমাম একটা দিন 10 টাকা না হলে একটা ফার্ম টিকার কথা না। একটা দিন মিনিমাম 10 টাকা। আমার তো আজকে বাজারে গেছে কত, 9 টাকা 30 পয়সা 40 পয়সা আমরা এখানে সেল করছি। একটা ফার্মার পাইছে কত, 9 টাকা 20 পয়সা 15 পয়সা। একটা এই গরমে আবার প্রোডাকশনও ফল করে। 1 মাস আগে এখানে প্রতিদিন 80 থেকে 85 লাখ ডিম কেনাবেচা হতো, এখন বিক্রি হচ্ছে 60 থেকে 65 লাখ। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। সুনামগঞ্জে থেমে থেমে বৃষ্টি হওয়ায় হাওরের নিচু এলাকায় পানি জমে তলিয়ে যাচ্ছে কাঁচা ধান। ধান কাটার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে হারভেস্টার মেশিন না চালাতে পারা। শ্রমিক সংকট ও যান্ত্রিক সীমাবদ্ধতায় দুশ্চিন্তায় কৃষক। সুনামগঞ্জ থেকে জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। সুনামগঞ্জ জেলায় প্রায় 2,23,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। তবে চলমান বৃষ্টিতে সেই ধান রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ। কোথাও বাঁধ কেটে আবার কোথাও সেচ মেশিন বসিয়ে পানি ছড়ানোর চেষ্টা চলছে। জলাবদ্ধতায় ইতোমধ্যে অনেক জমির ধান নষ্ট হয়ে গেছে। আগাম বন্যার আশঙ্কায় অনেক কৃষক আধা ফাঁকা ধানই কেটে নিচ্ছেন। হাওরের বিস্তীর্ণ এলাকায় পানি জমে মাটি কাদায় পরিণত হওয়ায় হারভেস্টার মেশিন চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ওখান যে ব্যাখ্যা তো তখন তো মেশিনও তো লাভেন না। ওখান তো আগে তো বিভিন্ন জায়গা থেকে আমরা সুনামগঞ্জ যাই তো 8 টাকা কল, ওখান তো 8 টাকা কল হয় না। তখন তো যারা করছে এরা তখন বিপদ হয়ে বাবা, এগুলা কাটা ভীষণ দায়। অনেক কৃষক বাধ্য হয়েই শ্রমিক দিয়ে সনাতন পদ্ধতিতে ধান কাটছেন। তবে শ্রমিক সংকটও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। খামলা মিলাই যায় না, খাটতেও পাইতাম না, মেশিন হয়ে এলাম তো না। যদি অনেক সরকারে কোনো আমরা একটা উভয় করেন। কৃষি বিভাগও বলছে পানিতে হারভেস্টার মেশিন চালানো সম্ভব নয়, তাই অন্য এলাকা থেকে শ্রমিক আনার চেষ্টা করা হচ্ছে। সাধারণত 8 থেকে 10 ইঞ্চি পানি থাকলেও হারভেস্টার মেশিন চালানো যাবে। যদি 8 থেকে 10 ইঞ্চির বেশি হয় তাহলে হারভেস্টার মেশিন চালানো যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা একটা স্বেচ্ছাসেবী গ্রুপ গঠন করা, যাতে তারা ধান কর্তন করতে পারে, এবং পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে যারা শ্রমিক আছে তাদের সাথেও আমরা পত্র যোগাযোগ করতেছি। বছরের একমাত্র ফসল বাঁচাতে দ্রুত কার্যকর উদ্যোগের অপেক্ষায় হাওর অঞ্চলের কৃষক। জহির মুন্না, চ্যানেল আই। সম্মিলিত উদ্যোগে ঢাকার রামপুরায় একটি ফ্ল্যাট ভবনে ব্যতিক্রমী ছাদ কৃষির দৃষ্টান্ত গড়ে উঠেছে। একই ভবনের 6 জন বাসিন্দা ছাদের আলাদা আলাদা অংশে ফসল চাষ করছেন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ।
ঢাকার রামপুর আর মোল্লাবাড়ি মোড়ের 10তলায় ভবনে বসবাস করেন 55টি পরিবার। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও 6 জন বাসিন্দা ছাদের মাঝখানটাকে ফাঁকা রেখে আয়োজন করেছেন এই ফল ফসলের। এই কর্নার থেকে শুরু করে ওই কর্নার পর্যন্ত, মানে নাশপাতির বাগান পর্যন্ত, এটুকু আমি পরিচর্যা করি। ওই পর্যন্ত? জি। জানেন তো যে একটা সোসাইটিতে আসলে সম্ভাবনা মানুষ পাওয়াটা মুশকিল হয়ে যায়। এখানে প্রচুর সময় দিতে হয়, সবুজকে ভালোবাসার একটা বিষয় আছে। আপনার অংশটা এখান থেকে কলমি শাকের এখান থেকে ওই কোনা পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, গত বছর ঢেঁড়স হয়েছিল প্রচুর পরিমাণে। তারপরে এখানে মরিচ আছে, প্রচুর পরিমাণ মরিচ আছে। কি কি অসুবিধার সম্মুখীন হন? ভালো মাটি পাওয়া একটু প্রবলেম। আপনার অভিজ্ঞতা একটু জানতে চাই, আপনি কি আগে থেকে করতেন? মেনলি হচ্ছে আমার ওয়াইফের ইন্টারেস্ট থেকেই শুরু করা। অল্প করে প্রথমে ফুল দিয়ে শুরু করেছিলাম, তারপর আস্তে আস্তে হচ্ছে সবজি এবং হচ্ছে ফলের দিকে আস্তে আস্তে মুভ করা আর কি। পরিকল্পিত পরিচর্যা ও নিয়মিত তদারকিতে চাষ করা হচ্ছে দেশি বিদেশি নানা ফসল। জিও ব্যাগ সহ আধুনিক প্রযুক্তিরও ব্যবহার করা হচ্ছে এখানে। আনারের যে মানে লেটেস্ট ভ্যারাইটিগুলো আমাদের দেশে আসছে, সেটাই এটা হাই ডেন্সিটি প্লান্টেশন করা হয়েছে। আমাদের দেশের আঙ্গুর এখন মিষ্টি হচ্ছে, উইথ সিডলেসও হচ্ছে। কিছু মানে ভ্যারাইটি আমরা ইউরোপ থেকে কালেক্ট করেছি। ছাদটা যেন ড্যামেজ না হয় সেক্ষেত্রে আমরা করেছি যে এটা একটা স্ট্যান্ড বানিয়ে একটা নির্দিষ্ট মেজারমেন্টে এটা করা হয়েছে। এই উদ্যোগ নিরাপদ খাদ্যের যোগান, নগর জীবনে মানসিক প্রশান্তির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও রাখছে ইতিবাচক ভূমিকা। আয়োজনটি ছোট কিন্তু উদ্যোগটি মহৎ। অনেক প্রতিকূলতার ভেতর দিয়ে অ্যাপার্টমেন্ট ভবনে এ জাতীয় আয়োজন করে যে নজিরটি সৃষ্টি করেছেন সেটি অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে। ঢাকার পূর্ব রামপুরার মোল্লাবাড়ির মোড় থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বিকেল 3টা 5 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় 16 জেলার 152টি আসনে ভোট গ্রহণ চলছে। পশ্চিমবঙ্গের স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। নির্বাচন নিয়ে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। एक बार बिजली चली जाए तो कई दिन बाद आती है। টানা কয়েক সপ্তাহের প্রচার ও দীর্ঘ বাকযুদ্ধের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটের যুদ্ধে নেমেছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। অন্যবারের চেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবারের নির্বাচনে। পশ্চিমবঙ্গে 294টি আসনের মধ্যে প্রথম দফায় 152টি আসনে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার প্রায় 3,60,00,000। 167 জন নারী প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন 1,478 জন প্রার্থী। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সকাল থেকেই 16 জেলার বিভিন্ন বুথের বাইরে ভোটাররা লাইন দিতে শুরু করেন। নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এর মাঝেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। কোথাও কোথাও ইভিএম মেশিন কাজ না করায় ভোট গ্রহণ শুরু হতে দেরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সকাল 11টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে 41.11%। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে, সেখানে ভোট পড়েছে 44.69%। মালদহে সবচেয়ে কম ভোট পড়েছে, সেখানে ভোটের হার 38.22%। এরই মধ্যে হেভিওয়েট প্রার্থীরা নিজ এলাকায় ভোট দিয়েছেন। নন্দীগ্রামের নন্দনায়ক বর প্রাইমারি স্কুলে নিজের ভোট দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। গতবারের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন তিনি। এই কেন্দ্রে এবার তার প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের পবিত্র কর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট নিয়ে কথা বলেছেন। তরুণ এবং নারীদের ভোট চেয়ে বিশেষ অনুরোধ জানিয়েছেন নরেন্দ্র মোদী। ভোট নিয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, আদর্শের লড়াইয়ে একমাত্র কংগ্রেসই বিজেপিকে হারাতে পারে। বিজেপি অধিকার কেড়ে নেয় বলেও অভিযোগ করেন তিনি। 2011 সালে সিপিএমের 35 বছরের শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। এরপর টানা 3 বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গে আধিপত্য ধরে রেখেছে মমতার দল। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
29 এপ্রিল দ্বিতীয় দফা ভোট গ্রহণ ও ফল প্রকাশ করা হবে 4 মে। সুব্রত গাইন, চ্যানেল আই। ডিজেল চালিত পরিবহন ভাড়া বাড়ল। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ডিজেল চালিত পরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে, তবে সিএনজি চালিত বাস ভাড়া অপরিবর্তিত থাকবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। 2022 সালে রেকর্ড পরিমাণ জ্বালানি তেলের দাম বাড়ানোর পর পরিবহন ভাড়াও বাড়ানো হয়েছিল। পরে জ্বালানি তেলের দাম কমলেও পরিবহন ভাড়া কমেনি। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল চালিত পরিবহন ভাড়া কিলোমিটারে 11 পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিলোমিটার প্রতি 2 টাকা 41 পয়সা থেকে বাড়িয়ে 2 টাকা 53 পয়সা করা হয়েছে। এতে 4.45% ভাড়া বাড়ল। মহানগরীতে সর্বনিম্ন বাস ভাড়া আগের মতোই 10 টাকা থাকবে। পরিবহন মালিকদের সাথে কয়েক দফা বৈঠকের পর ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল মন্ত্রণালয়। জনস্বার্থ বিবেচনা করে আমরা সরকার এখানে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তঃজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা সমন্বয় করতে চাই, কারণ আমাদের আগেই একটা ফর্মুলা আছে যে তেলের দাম বাড়ার সাথে সাথে কতটুকু সমন্বয় হবে ভাড়া, তার একটা ফরম্যাট আছে। নির্ধারিত ভাড়ার চেয়ে কেউ যদি বেশি নেয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের যে বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএ নির্ধারণ করা এবং আমরা আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, বাস মালিকরা অঙ্গীকার করেছে তারা এই সিদ্ধান্ত যে কোনো মূল্যে মানবে এবং অনুসরণ করবে। মন্ত্রী জানান, রেল ও নৌপথের ভাড়া বাড়ানো হয়নি, দ্রুতই পুনর্নির্ধারণ করা হবে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। 32 রানে 3 টপ অর্ডারকে হারিয়ে টাইগারদের শুরুটা ভালো হয়নি। এরপর নাজমুল শান্ত ও লিটন দাসের 160 রানের পার্টনারশিপে শুরুর ধাক্কা সামলে ওঠে বাংলাদেশ। ওয়ানডেতে 19 ম্যাচ পর 50 তুলে 76 রান করে আউট হয়েছেন লিটন। ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করেছেন শান্ত। ম্যাচের ধারাভাষ্য শোনা যাচ্ছে রেডিও ভূমির মোবাইল অ্যাপ, ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন এবং 92.8 FM-এ। বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 221 রান। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। চট্টগ্রাম থেকে ম্যাচের সবশেষ আপডেট জানাচ্ছেন আদিল আহমেদ শান। সংবাদের এই পর্যায়ে যাচ্ছি বিরতিতে। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। পটুয়াখালীতে বিনা চাষে বাড়ি রসুন 5 আবাদ করে চাষিরা সফল হয়েছেন। পরীক্ষামূলক আবাদে কৃষক হেক্টর প্রতি রসুনের ফলন পেয়েছেন 10 টনের বেশি। মাটি সংরক্ষণ করে কম খরচে রসুন আবাদের প্রযুক্তি, প্রয়োজনীয় বীজ ও সার সহায়তা দিয়েছে কৃষি গবেষণা ইনস্টিটিউট, সরেজমিন গবেষণা বিভাগের পার্টনার প্রকল্প। এবার প্রকৃতি সংবাদ। কালনী কুশিয়ারা নদীর তীব্র ভাঙনে হবিগঞ্জের আজমিরিগঞ্জের 12টি প্রাচীন জনপদ হুমকিতে পড়েছে। ভাঙছে মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ হাজারো বসত ভিটা। এরই মধ্যে সর্বশান্ত হয়েছে 4000 পরিবার। অভিযোগ, ভাঙনের তীব্রতা বাড়লেও প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। এতে সংকট দিন দিন ভয়াবহ হচ্ছে। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
জ্বালানির দামের পর ডিজেল চালিত গণপরিবহনের ভাড়া কিলোমিটারে 11 পয়সা বাড়ালো সরকার, মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, বিএনপির প্রধান পরীক্ষা ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন, আওয়ামী লীগ ও বাংলাদেশ ভারত সম্পর্কে সমীকরণে সতর্কতার পরামর্শ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 16 জেলার 152টি আসনে ভোট গ্রহণ চলছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস। জীবন ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ দেশের পাহাড়ি ছড়াগুলো বনভূমি ধ্বংস সহ নানা কারণে হুমকিতে ছড়ার জীববৈচিত্র্য। সুনামগঞ্জে বৃষ্টিতে হাওরের নিচু এলাকায় পানি জমে তলিয়ে যাচ্ছে কাঁচা ধান। শ্রমিক সংকট ও যান্ত্রিক সীমাবদ্ধতায় দুশ্চিন্তায় কৃষক। এবং চট্টগ্রামের সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ নিউজিল্যান্ড। কিউই বোলারদের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে টিম টাইগার্স। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।